স্নিগ্ধ বিষ লেখিকা সানজিদা আক্তার মুন্নি পর্ব 17। সম্মানিত পাঠক, আপনারা অবগত থাকুন যে এই পাঠ্যটিতে অত্যন্ত আক্রমণাত্মক, কদর্য ও অশালীন গালাগালি এবং ভাষার ব্যবহার করা হয়েছে। এর বিষয়বস্তু অত্যন্ত সংবেদনশীল এবং প্রাপ্তবয়স্ক ছাড়া অন্য কারোর জন্য একেবারেই উপযুক্ত নয়। আপনার মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে এটি নিজস্ব ঝুঁকিতে এবং একান্ত ব্যক্তিগত সিদ্ধান্তে পড়ার অনুরোধ জানানো হচ্ছে। বিবিজান ঘরে প্রবেশ করে নাঝার দিকে এক পলক চেয়ে ঘুমন্ত তৌসিরের দিকে তাকিয়ে বলেন, ওরে ডাকিয়া তুলো। নাঝা বেশ অবাক, এভাবে ঢুকে পড়লেন, এভাবে যে কারো ঘরে প্রবেশ করা আদৌ উচিত? এই যে ওরা একটা আপত্তিকর অবস্থায় শুয়েছিল, তার মধ্যে ওনার আসা খুবই বেমানান একটি বিষয়। তাও নাঝা কিছু না বলে আবারও ধীরে ধীরে বিছানায় বসে হাত বাড়িয়ে তৌসিরের বাহুতে ধাক্কা দিতে দিতে বলে, এই যে উঠুন, বিবিজান ডাকতেছেন। তৌসির ঘুম ঘুম গলায় বলে ওঠে, তোর যন্ত্রণা আইলো আমি বাড়ি ছাইরা যাইমু, তুই একটাবার আমারে শান্তি দেস না। নাঝা তৌসিরের কথা এবার বেশ জোরালো ধাক্কা দিয়ে কড়া গলায় বলে, বিবিজান এসেছেন। তৌসির এই এত শক্ত ধাক্কায় চোখ মেলে তাকিয়ে দেখে না, সত্যি বিবিজান এসেছেন। ভেবেছিল নাঝা মিথ্যা বলছিল। তৌসির বিবিজানের এই আতঙ্কে কোনো পাত্তা দেয় না, কারণ কি জন্য ওনার এই আগমন, কেনই বা এত তীব্র আতঙ্কে ফাটছেন উনি, তার সবই তৌসিরের জানা। তাই সে ধীরে ধীরে উঠে বিছানা থেকে নামতে নামতে বলে, তুমি গুলজারের বিষয় নিয়ে আসছো না? গুলজারের কথা শুনে বিবিজানের রাগ আক্রোশের রূপ নেয়। উনি তড়িৎ গতিতে তৌসিরের সামনে এসে দাঁড়ান, দাঁতে দাঁত চেপে তৌসিরকে ফোনে একটা ক্লিপ দেখান। সেখানে গতকালের কেরামতের রেকর্ড করা ভিডিওটা আছে, কিন্তু ভিন্ন রূপে। এখানে দেখা যাচ্ছে যে তৌসির বলছে, ভালো হইছে এগুলো ভাইরাল হইছে, এতে ওই মাগির পোলা গুলজারের থেকে 2-1 কাঠি এগোনোর চান্স আমার আছে। অথচ গতকাল ওরা রেকর্ড করে পাঠিয়েছিল অন্য কিছু। এই দেখে বোঝা গেল গুলজার আর তার দলের মানুষ এটাকে এডিট করে সরাসরি বদলে দিয়েছে। তৌসির এই দেখে মৃদু হাসে, যা চেয়েছিল যেমন চেয়েছিল তেমনই হলো। খেলা জমে এক্কেবারে ক্ষীর। কতদিন এমন খেলার স্বাদ নেয়নি। বিবিজান ফিসফিসিয়ে বলেন, যাতে নাজা শুনতে না পায়, এসব কি, কোন খাঙ্কিরে এসব কইছিলি? এখন তোর নামে মানুষ উল্টাপাল্টা কইতেছে। তৌসির এসব গায়ে লাগায় না, তিরস্কার সহিত হয় উড়িয়ে দিয়ে জয়ের হাসি হাসতে হাসতে বিবিজানের 2 কাঁধে হাত রেখে আশ্বস্ত করে বলে, এসবে তুমি চিন্তা কইরো না, আগামীকাল দেখো কি হয়। মানুষ আজ যা নিন্দে, আগামীতে তারই মাথায় তুলে রাখে, তুমি খালি দেইখা যাও। বিবিজান তৌসিরকে এতটা শান্ত দেখে বুঝে নেন তৌসির সব সামলে নিবে। তৌসির নিজের বদনামে কিছু রটাবে এতটা বোকা ওনার তৌসির নয়। তাই তিনি দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, খারাপ কোনো বাল যেন হয় না, মনে রাখিস। এই বলেই নাঝার দিকে এক পলক তাকিয়ে চুপচাপ রুম থেকে দ্রুত পায়ে বেরিয়ে যান। তারা কথা বলছিল এই ফাঁকে নাঝা বিছানা গুছিয়ে নিয়েছে। বিছানা গুছাতে গুছাতে সব কিছুই কান খাড়া করে কর্ণপাত করেছে। কথাগুলো থেকে তেমন কিছু আঁচ করতে পারেনি, তাই আর অত মন গোটায়নি এসবে। তৌসির আবার শুতে যাবে দেখে বিছানা গুছিয়ে নিয়েছে নাঝা। তৌসির এতে বড্ড বিরক্ত হয়ে বলে, এ সিনাল, তোর সমস্যাটা কি? ইতা করস কেন তুই? নাজা তৌসিরের দেয়া গালির জবাবে স্যাত করে ওঠে, এভাবে গালি দিবেন না। বেলা কয়টা বাজে? আমি বিছানা গুছিয়ে নিয়েছি, এখন ঘুমাতে পারবেন না? যান নিচে গিয়ে চা খান। তৌসির নাঝাকে এবার শাসিয়ে বলে, জামাই কি কি করে এখনো তো তুই বুঝোস নাই। আজ থেকে তোরে কোনো ছাড় দিতাম না। আধা রাইত সজাগ থাকলে সকালে ঘুমাবি আর আমার একটু ঘুমাইতে দিবি। নাঝা তৌসিরের কথায় ব্যঙ্গ করে বলে ওঠে, ছাড় দেন? তুমি বাচ্চা, এইসব তোমার লগে করব না। এটা ওটা কত নাটকের বাণী গান, কিন্তু বাস্তবে সবই আমার। এই বলেই নাঝা মুখ বন্ধ করে নেয়। কি থেকে কি বলে দিচ্ছিল তাড়াহুড়োর মাইরে। তৌসির ওকে চুপ করতে দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, আমি আবার তোমার লগে কিতা করলাম? বেইমানি কথা কও কেন? নাঝা জবাবে বিতৃষ্ণা প্রকাশ করে, বেইমানি বলতেছেন কেন? ঘুমাতে দেন রাতে আমায়। এই গলায় চুমু, এই গালে চুমু, এই কপালে চুমু, এই চুলে মুখ গুজে দেওয়া, এই ঘাড়ে চুমু, সি কত কি! নাঝার মুখে ধারণা করা বাণীতে তৌসিরের অতিশয় স্তব্ধ হয়। তালুকদারের মাইয়া তো এমন না, এমন নির্লজ্জ কথা কিভাবে বলল? তৌসির নাঝার কথার জবাবে তিরস্কার আভা মিশানো নিগ্র স্বরে শোধায়, সি তালুকদারের মাইয়া, তোমার একটু লাজ লজ্জা নাই? জামাই হিসাবে আলো বসে একটু মিঠা মায়া করি, এটাও এমনি ব্যঙ্গ কইরা বলতেছ? নিজে করতে সময় লজ্জা লাগে না আর আমি বললেই দোষ?
না না, তোমার মতো নোবেলপ্রাপ্ত ডাকাত মানুষের দোষ আছে নাকি? যত দোষ আর নিন্দা আমারই। সে তো আর আছেই, মন্দ লোকের নিন্দাই তো বেশি। আচ্ছা, তুমি এখন নিচে যাও, গিয়ে আম্মা চাচিদের লগে কামে সাথ দাও, আমি আইতাছি। না, আমি যাব না। আমি গেলে আপনার বিবিজান আমার দিকে কেমন করে তাকান আর খোঁচা মেরে কথা বলেন। তৌসির নাক মুখ কোঁচকায়। বিয়ের পর থেকেই শুরু হয়েছে যে এই দুই বেজাত মহিলার রেষারেষি, আর থামারই নাম নেই। তাই আর এক্সট্রা কথায় না গিয়ে লুঙ্গির গিট খুলে তা শক্ত করে দিতে দিতে সামনে দু কদম পেলে বলে ওঠে, আমি যাই, তুমি লাগতো না। এই বলে রুম থেকে বের হওয়ার জন্য অগ্রসর হয়। নাজহা তৌসিরের যাওয়ার পানে এক নজর দেখে আবারও বিছানা গুছাতে থাকে। তৌসির দরজার সামনে এসে বাইরে উকি দিয়ে দেখে কেউ আছে কি না। যখন দেখে কেউ নেই, তখন ঠোঁট রঙিলা হাসি টেনে ধরে দ্রুত পায়ে নাজহার পেছনে এসে দাঁড়ায়। দাঁড়িয়েই নাজহাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর পেটের সাইডে কাতুকুতু দিতে দিতে নিজের নাক মুখ ঠেসে ধরে নাজহার ঘাড়ে গলায় বারবার ছোঁয়াতে থাকে। এমন অপ্রত্যাশিত অঙ্গীকারে নাজহা ভয়ে লজ্জায় ইতস্ততায় জমে যায়। কাতুকুতু লাগাই নিজের অজান্তেই খিলখিলিয়ে হাসতে হাসতে বলে, আরে আরে, কি করছেন, কি করছেন? কিছু না। শিকদার কুঠিরের অন্দরমহলে বিবিজানের ঘরের দিকে লুঙ্গির কোণ হাতে নিয়ে চিল্লাতে চিল্লাতে এগোতে থাকেন তোয়াইদ সাহেব, অর্থাৎ তৌসিরের দাদাজান। নূরজাহান, নূরজাহান বলে হাঁক দিতে দিতে তিনি প্রবেশ করেন। শিকদার কুঠির কি কোনো গোপন আস্তানা? না, শিকদার কুঠির কোনো নিছক গোপন আস্তানা নয়। এটি আসলে শিকদার জমিদার বাড়িরই একটি সুবিশাল শাখা। বাইরের লোকজনের কাছে এই স্থানটি স্রেফ একটি বিশাল কৃষি ও পশু সম্পদ কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে রয়েছে শত শত মুরগি, গরু, ছাগল ও পাখির সুবৃহৎ খামার। চারপাশে নজরকাড়া ফল ফুলের বাগান আর বিস্তীর্ণ জলরাশিতে ফিশারি মাছ চাষের বিপুল আয়োজন। ফসল ও অন্যান্য সামগ্রী রাখার জন্য রয়েছে সুবিশাল গুদামঘর। এক কথায় জনসাধারণের কাছে এটি শিকদারদের সমৃদ্ধি ও ব্যবসার প্রতীক। কিন্তু এই সবটুকু কেবলই এক চমৎকার মুখোশ। এই দৃশ্যমান ঐশ্বর্যের ঠিক নিচেই চাপা পড়ে আছে এক শীতল গোপন জগৎ। লোকচক্ষুর আড়ালে এই প্রাচীন ঘেরা কুঠিরের মুখ চলে এক অন্য খেলা, যেখানে আইন নয় বরং কালো হাতের ইশারাই শেষ কথা। শত শত অপকর্মের নিঃশব্দ আনাগোনা চলে এই প্রকাশ্য আস্তানার অন্দরে, যেখানে ব্যবসার আড়ালে চলে অশুভ শক্তির গোপন কারবার। দাদাজান বিবিজানের ঘরে ঢুকেই প্রচণ্ড রাগী গলায় বলে উচ্চারণ করেন, তুমি ওই ইমলিরে কি করেছো? বিবিজান ওনাকে দেখে ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাদাচারণের সামনে এসে দাঁড়ান। শান্ত চোখে তার দিকে তাকিয়ে বলেন, গতকাল পালিয়ে যেতে চেয়েছিল, আমি ওর সাথে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়েছি। এই কথা শোনা মাত্রই দাদাজানের রাগ তিনগুণ বেড়ে যায়। ক্রোধ নিয়ে তিনি বলে ওঠেন, এই মাগি, তুই জানিস না এই ইমলি একমাত্র তৌসির সম্পর্কে জানতো? বিবিজান এই কথায় বিচলিত না হয়ে স্পষ্ট গলায় জবাব দেন, আমি চাই না আমার তৌসির সম্পর্কে আর কেউ জানুক। দাদাজান রাগে গজগজ করতে করতে বলেন, তোর পণ্ডিতি আমি ছাড়াবো, খালি একবার তৌসিরের মাধ্যমে তিরুন্নালুরের জমি বেছে নেই। এই বলেই ঘর থেকে নাচ বেরিয়ে যান তিনি। তার যাওয়ার পথের দিকে চেয়ে থাকেন বিবিজান আর নিরলসভাবে বলেন, তৌসিরের জমির ভাগ শুধুই আমার, অন্য কারো হতে দেব না আমি। রাত ৮টা, শিকদার বাড়ির ছাদের আড্ডাখানায় চিন্তার আড্ডা বসেছে আজ। আর বসতেই যে বাধ্য। সেই সেভ রেকর্ডটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। মিমস, পোস্ট, রিলস, নিন্দার শেষ নেই। তৌসিরের পক্ষের মানুষও তার বিপক্ষে। গুলজার তো এই সুযোগে একদম মাথায় উঠে নাচতেছে। নাজেম চাচা, রুদ্র সবাই মাথা মারছেন। ওনাদের এই মাথা মারা আর আক্ষেপের ধার তৌসির ধারছে না। সে নিশ্চিন্তে মুভি দেখতে ব্যস্ত। রুদ্র পায়চারি করতে করতে ঠোঁট কুঁচকে চোখ ফিরিয়ে তৌসিরের এই শান্ত চেহারার দিকে তাকায়। এত শান্ত দেখে ক্লান্ত হয়ে অসন্ত স্বরে বলে, ভাই, তোমারে লইয়া তোলপাড় হয়ে যাইতেছে, আর তুমি এসব এত শান্ত? কিছু করো। তৌসির রুদ্রের এই ছটফটানি দেখে বলে, হয়ে যাক, তুই আমাদের আন্ডারে যে নিউজ মিডিয়াগুলো আছে একটাই কনফারেন্সে সেট কর, ওখানে যেন গুলজারকেও ইনভাইটেশন দেয়া হয়, সাথে টাইটেল যেন দেয়। তৌসির শিকদার অবশেষে সরাসরি মাপ চাওয়ার সিদ্ধান্ত নিলেন তার প্রতিপক্ষের প্রতি এমন আচরণের জন্য। রুদ্র হাঁ হয়ে যায়। রুদ্র কি বলবে বুঝে উঠতে পারে না। নাজেম চাচা তৌসিরের প্ল্যান কিছুটা হলেও আঁচ করতে পারেন, তাই বলেন, আচ্ছা, আমি করতেছি ব্যবস্থা। রুদ্র মাথায় হাত দিয়ে সোফায় বসতে বসতে বলে, তোমাদের কত কি, তোমরা পারো বটে। তৌসির হাসতে হাসতে রুদ্রের কাঁধে হাত রেখে বলে, আমি হাতে না মাইরা ভাতে মারতে পছন্দ করি।
দেখিস ওই খানকির পোলা মাদারচোদ গোলজার রে কি করি আমি। মিনহাজ মামা ফোনে নিউজ দেখতে দেখতে উদাসীন ভঙ্গিতে বলে ওঠেন, আরে দেশে তো তোলপাড় হয়ে যাইতেছে ইসকন নিয়া। তৌসির ইসকনের কথা শুনে দীর্ঘশ্বাস ছেড়ে সোপাই মাথায় এলিয়ে দিতে দিতে ধারণা করে, এরা এই দেশের খাইয়া নেওয়ার আগে ভাগাইতে হইব গো। আরে ওদের মেইন টার্গেট মুসলিম মাইয়ারা। আমি 3 দিন আগে টাউনে গেছিলাম, তখন দেখলাম একটা হিন্দু পোলা একটা মুসলিম মায়েরে নিয়ে আবাসিক হোটেলে যাইতাছে। ওই মাইয়া মনে হয় মাদ্রাসার বোরকাওয়ালা। এমনি আরও কতখানে দেখছি। নোহমান তৌসিরের মুখে এই ঘটনা শুনে অসন্তোষ মিশ্রিত কণ্ঠে বলে, ওগো মেইন টার্গেটই মুসলিম মাইয়াদের শেষ করা, পাচার অবধি কইরা দেয়। কেরামত বলে ওঠে, দেশ বাঁচাইতে হইলে ওই জানোয়ারদের ভাগাইতে হইব, যা নয় তা কইরা বেড়ায়। তৌসি রুক্ষ গলায় বলে ওঠে, ওই বদমাশদের ধইরা এক একটারে আল্লাহর নামে কোরবানি দিয়া দিলে মন্দ হয় না। রুদ্র হেলে তৌসিরের কাঁধে মাথা রেখে পা তুলে সোফায় বসতে বসতে বলে, ভালো মন্দ রাখো, তোমরা কি হইব এটা ভাবো, কাল কি করতে চাইতেছ। তৌসির রুদ্রের চুল শক্ত হাতে মুঠো করতে করতে বলে, শুয়ারের বাচ্চা, গুলজারের জীবনে 24টা বাজাইতে চাইতাছি, তোরা শুধু দেখা যা। নোহমান এই ফাঁকে বলে ওঠে, তোমার বদনাম দেখা তালুকদাররা হয়তো ঢোল বাজাইয়া নাচতাছে। নাজেম চাচা মদের গ্লাস হাতে নিতে নিতে বলে, ওরা নাচতে নাচতে কোমর ভেঙে ফেলছে হয়তো, দেখ গিয়া যতই আত্মীয় হোক ওরা খুশি হইব। তৌসির চাচার কথার জবাবে মৃদু হেসে বলে, আরে ওই চুতমারানির নোবেলপ্রাপ্ত বাইনচুদের কথা কইও না, ওরা তো সবগুলাই ধ্যানচার বাল। নাজহার আব্বা ওকে ফোন দিয়েছেন, উনি তৌসিরের সাথে কথা বলতে চান বর্তমান ইস্যু নিয়ে। তাই নাজহা ফোন নিয়ে সাথে তৌসিরের কাছে আসে। যদিও আসার ইচ্ছে ছিল না, কিন্তু বাবার জোড়াজড়িতে নিয়ে আসে। এদিকে মিনহাজ মামা তৌসিরকে জিজ্ঞেস করেন, তোর বউ ভালো চলতেছে তো, বাপ চাচার মতো গাদ্দারি করে না তো। তৌসির এই শুনে মুচকি হেসে বলতে যায় না, কিন্তু তখনই চোখে পড়ে টেবিলের ওপর থাকা নাজেম চাচার সানগ্লাসে। সেখানে অস্পষ্ট দেখা যাচ্ছে নাজহা পেছন থেকে আসছে। নাজহাকে দেখে তৌসির নিজের মতো পাল্টে নিয়ে তিক্ত সুরে বলে, আরে আমার বউ গাদ্দার না, 1 নাম্বার ডাকাত, বাপ চাচার থাইকা 3 কাঠি উপরে। অন্য সময় হলে হয়তো তৌসিরের কথায় সবাই হাসতেন, কিন্তু এখন হেসে মেতে ওঠেন না, বরং চুপ মেরে যান। তৌসিরের অপোজিটে নাজেম চাচা, মিনহাজ মামা সবাই বসে আছেন। তৌসির আর রুদ্র শুধু এদিক বসা। নাজেম চাচা নাজহাকে দেখে থতমত খেয়ে তৌসিরকে ইশারা দেন চুপ করতে। নুহমানও ইশারা দিয়ে বলে, তোমার আজরাইল দাঁড়িয়ে আছে তোমার পেছনে। তৌসির তাদের ইশারা বুঝতে পেরেও নাজহাকে রাগাতে বলে ওঠে, আমার বউ এতটাই মারাত্মক যে সে যদি 2য় বিশ্বযুদ্ধে হিটলারের পাশে থাকতো, তাহলে হিটলাররাও জয়লাভ কইরা নিত। এই শুনে মিনহাজ মামা মনে মনে বলেন, আজ তো গয়া বেটা। নাজহা এসে তৌসিরের পাশে দাঁড়ায়। রুদ্র এখানে এই মুহূর্তে নাজহাকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। আতঙ্কে এক লাফে উঠে ঠিক হয়ে বসতে বসতে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।